নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বললেন আমির খসরু। জানাবো শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ, এখন কি করবে ভারত। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বললেন রাশেদ খান। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল বললেন মাহি বি চৌধুরী। এবং সর্বশেষ জানাবো আবু সাইদ মারা যায়নি, আছেন ফ্রান্সে, প্রসঙ্গে যা বলছে ফ্যাক্ট চেক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যা তত দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংসদ ও সরকারের মাধ্যমে এটা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় বিগত সময় আন্দোলন করেছি, স্বৈরাচারকে পরাজিত করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বাকি আছে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। সে বিষয়ে আলোচনা করেছি এবং জনগণের কাছে নিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারাও একই কাজ করছেন। 31 দফা সংস্কার কার্যকর ও বাস্তবায়ন করার জন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেটার জন্য আমাদের প্রত্যাশা দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার যারা আগামী দিনে 31 দফা বাস্তবায়ন করবে, জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা বাস্তবায়ন করবে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কার করতে হবে সংসদে, জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমাদের 31 দফার বাইরেও অন্যান্য নির্বাচিত অনির্বাচিত দলে যে সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব। সংসদে আলোচনা হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছে তারা যদি সংস্কারের জন্য কোনো প্রস্তাব করে যায়, তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ, এখন কি করবে ভারত। গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। ভারতেও অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে ভারত এখন কি করবে? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিটি তুলে ধরেন। কূটনৈতিক নোট পাঠানোর সময় তিনি বলেন, সরকার আইনি প্রক্রিয়ার জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ চায়। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে। বাংলাদেশ সরকারের অভিযোগ, হাসিনার আমলে অনেক হিংসা রয়েছে। শেখ হাসিনা ও তার লোকজনের বিরুদ্ধে 7টিরও বেশি মামলা হয়েছে, এর মধ্যে গণহত্যাও শামিল। তাই শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা প্রয়োজন। জানা যায়, এই একাধিক অভিযোগের তদন্তের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করতে চায় সরকার। সেজন্য ভারতকে অনুরোধও জানানো হচ্ছে। সম্প্রতি পাঠানো একটি কূটনৈতিক বার্তায় এই বিষয় ছিল। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে আছেন। গুম, হত্যা সহ বিভিন্ন ধরনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে সারা দেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা ও গুমের ঘটনায় অন্তত 46টি অভিযোগ পড়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছে। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বললেন রাশেদ খান। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। আজ বিকেল 3টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। রাশেদ খান বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে, কিন্তু এখনো পর্যন্ত সরকার দলগুলোকে ধোঁয়াশার মধ্যে রাখায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে। তিনি বলেন, বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য, পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা সেই দলের, আবার আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা, আওয়ামী তালিকায় ডিসিএসপি নিয়োগ, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করা, শেখ পরিবারকে ধরাছোঁয়ার বাইরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করেছে। রাশেদ বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। তিনি বলেন, গণহত্যার বিচার যদি সরকার করবে তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করলো? ওবায়দুল কাদের কিভাবে পালালো তার কোনো তদন্ত হবে। আপনি
একদিকে তাদের ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শোনাবেন, এভাবে রাষ্ট্র সংস্কার হয় না। তিনি আরো বলেন, সাহস থাকলে আগে আওয়ামী লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দল গঠনে বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদের তালিকা হলো না? পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না? আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কি করতে চাচ্ছেন, ক্লিয়ার করুন। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল, বললেন মাহি বি চৌধুরী। দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে 2018 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরী। তিনি বলেন, এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। মাহি বি বলেন, এই রাজনৈতিক পদক্ষেপের কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। দলীয় নেতৃবৃন্দ, বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য দলীয় শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা দলে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। আত্মসমালোচনার মাধ্যমে ভুল থেকে বেরিয়ে এসে বিকল্পধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারা প্রাসঙ্গিকতা হারাবে, বলেন সাবেক এই সংসদ সদস্য। মাহিবি বলেন, বিকল্পধারা বাংলাদেশ 2024-এর নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল যারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতার চেষ্টা করেনি। যে কারণে 2018 সালে একতরফা প্রহসনমূলক নির্বাচনে অসম্মানজনক বিজয়ের চাইতে 2024 সালের পরাজয় আমাদের কাছে অধিকতর সম্মানজনক ছিল। মৃত্যু 3 সপ্তাহ পূর্বে 16 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা অধ্যাপক বি চৌধুরী 9 দফা নির্দেশনা দিয়েছিল বলে জানিয়ে মাহি বলেন, তার নির্দেশনা ছিল প্রজন্ম পরিবর্তনের মাধ্যমে প্রতি 20 বছর অন্তর গঠনতন্ত্রের ব্যাপক সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে বিকল্পধারার দায়িত্ব হস্তান্তর করতে হবে। 3টি দর্শনের ভিত্তিতে বিকল্পধারা পরিচালিত হবে। প্রথম দর্শন হবে আধ্যাত্মিকতা, রুহানিয়ত হবে বিকল্পধারা দর্শনের মূল ভিত্তি। স্রষ্টা ও সৃষ্টির সাথে সংযোগ স্থাপন এবং অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টার মাধ্যমে সংগঠন পরিচালনা করতে হবে। দ্বিতীয় দর্শন হবে প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে ও চূড়ান্ত গন্তব্য হবে সামষ্টিক জাতীয় সুখ। রাজপথে ন্যূনতম দৃশ্যমান রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে বিকল্পধারা। আবু সাইদ মারা যায়নি, আছেন ফ্রান্সে, প্রসঙ্গে যা বলছে ফ্যাক্ট চেক। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভিডিও প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, গোলাম মাওলা রনি বলছে আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয়, কারসাজি করে এটি বানানো হয়েছে। তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। শীর্ষ কোনো মন্তব্য করেননি এবং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনির শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণ উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।